নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ লাগলো না বলে ড্রয়িং রুমে বসে অনেকে আক্ষেপ করছেন, অনেকে যন্ত্রণা হচ্ছে। এটা কি হলো? ইন্দিরা গান্ধী থাকলে তো এমনটা হতো না। ইন্দিরা গান্ধী থাকলে এতক্ষণে তো পাকিস্তানকে মেরে নিকেশ করে শেষ করে দিয়ে চলে আসতেন। এ কী করলেন নরেন্দ্র মোদী? তাহলে ট্রাম্পের ফাঁদে পা দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই ট্রাম্পের ফাঁদে পা দিচ্ছেন, এটা কালকে মনে হয়েছিল। তার কারণ ডোনাল্ড ট্রাম্প প্রথমে টুইট করেন, তারপর সে দেশের মিলিটারি যিনি ডিজি ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তিনি ফোন করেন এই ভারতবর্ষের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে এবং যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেন। এবং সোমবার দিন রাত পুরোলেই সেটা দুপুর 12টার সময় দুই দেশের ডিজির সঙ্গে কথা হবে এবং সেই কথার প্রেক্ষিতে দাঁড়িয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে। অর্থাৎ পার্মানেন্টলি যুদ্ধবিরতি নয়, অস্থায়ীভাবে একটা যুদ্ধবিরতি, এবং সেই যুদ্ধবিরতির পেছনে আছে একটা বড় স্ট্র্যাটেজি। আমি আজকে কথাটা কেন বলছি বলুন তো? গতকাল যখন যুদ্ধবিরতির জায়গা হলো এবং যুদ্ধবিরতি ঘোষিত হলো দুপুর 3:30, 5টা থেকে সমস্ত যুদ্ধবিরতি হবে, দুদেশই কোনো সিজ ফায়ার করবে, দুদেশই কেউ গুলিগোলা বা কোনো ড্রোন কোনো মিসাইল নিক্ষেপ করবে না। এই ঘটনার পর আমরা গতকাল রাত্রে দেখেছিলাম যে বিস্তীর্ণ অঞ্চলে 11টা শহরে পাকিস্তান মিলিটারির তরফ থেকে ড্রোন ছাড়া হয়েছিল, মিসাইল ছাড়া হয়েছিল, সেটাকে ভারতীয় মিলিটারি আবার কমব্যাটও করেছিল। সেই দৃশ্য আমরা গতকাল দেখেছি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল, তাহলে এই সিজফায়ারের প্রয়োজনটা কোথায়, যখন একতরফাভাবে ভারতবর্ষ রাজি হলো আর পাল্টা পাকিস্তান এই মিলিটারি অপারেশনসটা চালালো। আমি এই প্রশ্নটার উত্তর খুঁজেছি গত 24 ঘন্টা। কী সেই কারণ, কী সেই প্রেক্ষাপট, কিসের জন্য এই ঘটনা ঘটলো, কেন মার্কিন দেশের আদেশ মানলো, কেন ডোনাল্ড ট্রাম্প বললো আর ভারতবর্ষ রাজি হলো? সাধারণ মানুষ, পথচলতি মানুষের যে ধারণটা হওয়াটা স্বাভাবিক। কেন ডোনাল্ড ট্রাম্প টুইট করলো আর সে দেশে মিলিটারি জেনারেল, ভারতবর্ষের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনসকে ফোন করলেন আর তারপরে যুদ্ধবিরতি হয়ে গেল, এমন একটা বাগে পেয়েও কেন আমরা পাকিস্তানকে ছাড়লাম? যখন এই প্রশ্ন প্রত্যেকটা ভারতীয়র মনে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, বেদনা দিচ্ছে, ব্যথা দিচ্ছে, ঠিক সেই সময় আমি বোঝার চেষ্টা করছিলাম যে পেছনের উদ্দেশ্যটা কি। দেখুন, আমার কিছু অবজারভেশনস আছে, আপনাদের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। আমি প্রথমত গতকাল ঘটনা ঘটার পর আমিও বিস্মিত হয়ে গিয়েছিলাম যে এটা কি ঠিক কাজ করলেন নরেন্দ্র মোদী? কি নিজের প্রতি অবিচার করলেন না? প্রশ্নটা আমার মনেও দেখা দিয়েছিল। সত্যি বলতে অসুবিধাটা কোথায়? যে সেই সময়, যে সময় দাঁড়িয়ে স্বাধীনতার পর এই প্রথম ভারতবর্ষের সমস্ত মানুষ চেয়েছিল একটা পূর্ণাঙ্গ যুদ্ধ, তাহলে সেই যুদ্ধ থেকে কেন নরেন্দ্র মোদী পিছিয়ে এলেন? দেখুন, পরিষ্কারভাবে বলি, এটা রাগঢাক করে কোনো লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই চেষ্টা করেছিল, আর ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবে তার লোকজনকে লাগিয়েছেন। মার্কো রুবিও তিনি ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ মোতাবেক কথা বলেছেন গতকাল। তিনি প্র্যাকটিক্যালি তার পররাষ্ট্রমন্ত্রী, বেসিক্যালি তিনি কথা বলেছেন আসিফ এর সঙ্গে, পাকিস্তানের এদেশের পররাষ্ট্রমন্ত্রকের লোকজনের সঙ্গে তারা কথা বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধটাকে থামাতে চাইছেন, তারা একটা ক্রেডিট নিতে চাইছেন, তার ঘোষিত রাজনীতিতে সেটাই বলে, সেটা অন্যান্য ক্ষেত্রেও করেছেন, ভারতবর্ষের ক্ষেত্রেও করেছেন। কিন্তু ভারত কেন রাজি হলো, এটাই প্রশ্ন। ভারত কেন, পাকিস্তান বললো আর ভারত রাজি হয়ে গেল? ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তানের তিনি বলে দিলেন আর সঙ্গে সঙ্গে ভারত তাতে এক কথায় রাজি হয়ে গেল। ব্যাপারটা কি এত সহজ? না, ব্যাপারটা এত সহজ নয়। তার আগে 24 ঘন্টা ধরে মার্কিন দেশ থেকে নেগোসিয়েশন চলছিল, পাকিস্তানের সঙ্গে চলছিল, ভারতবর্ষের সঙ্গেও চলছিল। কিন্তু ভারতবর্ষ স্ট্র্যাটেজিক কারণে রাজি হয়েছে। কেন রাজি হয়েছে আমি একটু সংক্ষেপে, আমি যতটুকু তথ্য সংগ্রহ করেছি, আমি যতটুকু বুঝেছি, সেটার সঙ্গে আপনারা সহমত নাও হতে পারেন, কিন্তু আবার সহমত হতেও পারেন। আমি যতটুকু বুঝেছি, আমি আজকে বাংলার মনে এই প্রতিবেদনে এই জায়গাটা একটু ছোট করে ব্যাখ্যা করব। যে দেখুন, ভারতবর্ষ তো প্র্যাকটিক্যালি 9টা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। ভারতের 3 মিলিটারি জেনারেল, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তারা প্রেস কনফারেন্স করেছেন, দেখেছেন কিছুক্ষণ আগেই সেই প্রেস কনফারেন্স ইলেকট্রনিক্স মিডিয়া দেখিয়েছে, তো সোশ্যাল মিডিয়াতেও সেটা দেখানো হচ্ছে, আপনারা দেখেছেন, সেটা আমি সেই ব্যাপারে যাব না। কিন্তু মূল যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তারা প্রকাশ্যে স্বীকার করেছেন ভারতবর্ষের মিলিটারি বাহিনীর 5 জন নিহত হয়েছেন। সেনাদের মধ্যে 5 জন, তার মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সও একজন আছেন, 5 জন নিহত হয়েছেন। আর উল্টো দিকে প্রায় 40 জনের কাছাকাছি, মানে বর্ডারের ওপাশে পাকিস্তানি মিলিটারি কিন্তু খতম হয়ে গেছেন, এলিমিনেটেড করে দেওয়া হয়েছে। এক। দ্বিতীয়ত যেটা আমি গ্যাদার করলাম সেটা হচ্ছে জঙ্গি কতজন মারা গেছেন, বিভিন্ন ধরনের খবর আসছিল,
কিন্তু যা শুনলাম সেটা প্রায় শখানেকের ওপর জঙ্গি মারা গেছেন। যে জঙ্গিদের মধ্যে মিলিটারিরা বললেন, মিলিটারি জেনারেলরা বললেন, একদম নির্দিষ্ট খবর, তার কারণ এটা সে দেশের পাকিস্তানের মিডিয়াতেও প্রচার হয়েছে, তাদের শহীদের সম্মান দেওয়া হয়েছে। ইউসুফ আজহারের মতো গ্রেডেড ক্রিমিনালকে মারা গেছে, আব্দুল মালিক রাউফ তাকে মারা গেছে, এবং মুদাসির আহমেদ তাকে মারা হয়েছে। মানে একদম খুব চিহ্নিত টেররিস্ট যারা। তাছাড়া মাসুদ আজহারের পরিবার মারা গেছেন, সেগুলো তো জানেন, আমি সেই ডিটেলসে যাচ্ছি না। তো ক্ষয়ক্ষতির দিকে প্র্যাকটিক্যালি ভারতবর্ষ যতটা ক্ষয়ক্ষতি হচ্ছে তার 100 গুণ বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু পাকিস্তান হয়েছে। এটা কিন্তু সর্বজন স্বীকৃত। এটা নরেন্দ্র মোদী, যিনি কট্টর সমালোচক, তিনিও স্বীকার করবেন। এবার 9টা জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজকে ডিরেক্টর জেনারেল এর মিলিটারি অপারেশনস তারা কিন্তু ছবি দিয়ে সেটা প্রেস ব্রিফিংটা করেছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এই জঙ্গি ঘাঁটি গোড়ানোর পাশাপাশি কেউ বলছেন 8টা, কেউ বলছেন 11টা মিলিটারি বেসকে নষ্ট করে দেওয়া হয়েছে, যেখান থেকে তাদের এয়ার বেসকে নষ্ট করে দেওয়া, যেখান থেকে উৎক্ষেপণ, মিসাইল উৎক্ষেপণ, তার ফ্লাইট উৎক্ষেপণ, সমস্তগুলোকে সেরকম কিন্তু 8টা এয়ার বেসকে ধ্বংস করে দেওয়া হয়েছে গত 2 দিন আগে। তার একদম ডিমলিশ করা হয়েছে, তার ছবিও প্রকাশ্যে এসছে। যে ছবিটা প্রকাশ্যে আসেনি করাচি পোর্টের কতটা ক্ষতি হয়েছে, সংবাদ মাধ্যম জানাচ্ছে ক্ষতি হয়েছে, কিন্তু কতটা ক্ষতি হয়েছে সেটা নিয়ে কিন্তু আমি অন্তত কোনো রিপোর্ট পেলাম না। যাই হোক, যেটা বলার আপনাদের কাছে সেটা হচ্ছে যে পাকিস্তানকে এই সময় তার স্থিতাবস্থা চাওয়ার কারণটা কি। দেখুন, আমি যতটুকু বুঝেছি যে এখন যে লড়াইটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে, এটা কিন্তু কনভেনশনাল ওয়ার নয়। কনভেনশনাল কথাটা কি? চিরাচরিত প্রথাগত যে ধরনের যুদ্ধ, কামান নিয়ে দুমদুম গোলাগুলি চালানো যুদ্ধ নয়। এই লড়াইটা কিন্তু প্রযুক্তির লড়াই একদিকে, টেকনিক্যাল লড়াই, মানে প্রযুক্তির লড়াই বলতে টেকনিক্যাল লড়াই, আর এই লড়াইটার একটু বহুমাত্রিক ব্যাপার আছে। যেমন ধরুন, আমি ছোট্ট কয়েকটা তথ্য আপনাদের কাছে দিই। যেমন ধরুন যে এই লড়াইটার মধ্যে সিন্ধু নদ চুক্তি বাতিল করাটাও কিন্তু একটা লড়াইয়ের একটা অস্ত্র। এই লড়াইয়ের মধ্যে ক্রস বর্ডার টেরোরিজমকে আমি যুদ্ধ বলে পরিগণিত করব, মিলিটারি ঘোষণা করছে। অর্থাৎ আপনি সীমান্তের ওপার থেকে যদি গুলিগোলা চালান, তার মানে আপনি যুদ্ধ করতে চাইছেন, আমি ধরে নিয়ে পাল্টা কিন্তু আপনাদের নিকেশ করব। 2, 3 নম্বর যেটা হচ্ছে থার্ড পার্টি ট্রেড বাইল্যাটারাল রিলেশনস বন্ধ করে দেওয়া, অর্থাৎ বাইল্যাটারাল বিজনেস, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ভারতের যে ব্যবসা সেটা বন্ধ করা। থার্ড পার্টি ব্যবসা, অর্থাৎ ভারত থেকে কোনো জিনিস কিনলো কেউ, সেটা পাকিস্তানে বেচছে, বা পাকিস্তান থেকে কেউ জিনিস কিনলো সেটা ভারতে বেচছে, সেটাও হতে দেওয়া যাবে না। সেই সিদ্ধান্তরও কিন্তু একটা যুদ্ধের অঙ্গ। তারপরে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্ট বন্ধ, অর্থাৎ কোনো পার্সেলও যাবে না, কোনো চিঠিও যাবে না, কোনো রকম সম্পর্ক কোনো পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ রাখবে না। পঞ্চমত হচ্ছে সারা পৃথিবীর সমস্ত দেশকে একত্রিত করা এগেনস্ট টেরোরিজম। এটা কিন্তু এই লড়াইয়ের 5টা ধাপ, যেটা কিন্তু কনভেনশনাল ওয়ারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যেটা মানে সম্পর্ক আছে কিন্তু কনভেনশনাল ওয়ার নয়, যেটা কিন্তু স্ট্র্যাটেজিক লড়াই, অর্থাৎ প্রিসিশন গাইডেড মিসাইল ছোড়া বা ড্রোন ছোড়া সেই লড়াইও নয়। এর বাইরে একটা বৃহত্তর লড়াই আমি তথ্যগুলো আপনাদের কাছে দিলাম। আচ্ছা, এই লড়াইগুলো করে পাকিস্তান কতটা বিপদে পড়েছে? যে সময় দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে সিজফায়ার ঘোষণা করা হলো, এটার মধ্যে দিয়ে প্রথম মেসেজ দেওয়া হলো যে ঠিক আছে, আমরা তো রাজি হয়েছি। দেখুন, যুদ্ধ লড়তে গেলে আপনি কখনো 1 পা পিছবেন, কখনো 2 পা পিছবেন, কখনো 4 পা এগোবেন। তো এই লড়াইয়ে ভারতবর্ষ যেটা সিজফায়ারে রাজি হয়ে গিয়ে বৃহত্তর বিশ্বকে দেখালো যে দেখো, আমার একটা প্রস্তাব এসেছিল, হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র মিডিয়েট করেছিল, প্রস্তাব এসেছিল, কিন্তু সেই প্রস্তাবে আমি তো রাজি হয়েছি, কিন্তু পাকিস্তান তো রাজি হচ্ছে না। পাকিস্তান তো 11টা শহরে মিসাইল ছুড়ল, ড্রোন ছুড়ল, ইনস্পাইট অফ দ্য সিজফায়ার। এটা বহির্বিশ্বে সারা পৃথিবীর মানুষকে কিন্তু, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলোকে কিন্তু ভারতবর্ষ বুঝিয়ে দেওয়ার সুযোগটা পেল। এটা স্কোপ 1। 2 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারবে না কখনো কোনো জায়গায় অসভ্য রাষ্ট্র, আমি আবার বলছি অসভ্য রাষ্ট্র, তার যিনি রাষ্ট্রনায়ক তিনি একটা অসভ্য একজন রাষ্ট্রনায়ক। তিনি ভারত এবং পাকিস্তানকে একই বন্ধনীতে করে টুইট করেছেন, যেটা একটা ইত্রমি সমান কিংবা নোংরামির সমান। ইনস্পাইট অফ দ্যাট বলছি, মার্কিন যুক্তরাষ্ট্র সবথেকে প্রতিপত্তিশালী রাষ্ট্র, 1 নম্বর রাষ্ট্র, মানে আমি বলছি শক্তির দিক থেকে, অর্থনৈতিক শক্তির দিক থেকে, সব দিক থেকে। তো সেই রাষ্ট্রকেও এই মেসেজটা দেওয়া হলো যে উই হ্যাভ লিসেন টু হোয়াট ইউ হ্যাভ সেড। এবার ওরা তো মানছে না। এইবার এইখানে দেখুন, খুব একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করব। এটা নিয়ে আমি চর্চা করছিলাম, অনুশীলন করতে গিয়ে আমার মনে হয়েছে এটা বৃহত্তর অঙ্গনে সেভাবে ইলেকট্রনিক্স মিডিয়া বা প্রিন্ট মিডিয়া চর্চা করছে না। একতরফাভাবে একটা প্রচার চলছে, আরে মোদি ট্রাম্পের বড়ি গিলে নিয়ে কি করলো, ভারতবর্ষের মান সম্মান ইজ্জত সব লুটিয়ে দিল। আমরাও আমাদের প্রতিবেদনেও কোনো পলিটিক্যাল অ্যানালিস্ট সে কথা বলেছেন, আমরা সেটা সম্প্রচারও করেছি। কিন্তু আমি আপনাদের বলছি,
এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের কাছে ধরবো, সেটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা সুযোগ দিল, পাকিস্তানকেও একটা সুযোগ দিল যে তুমি টেররিস্টদের বিরুদ্ধে লড়াই করবো বলছো, দেখো ওরা সিজফায়ার আমরা রাজি হয়েছি, তার সত্ত্বেও ওরা সেটাকে ভায়োলেট করেছে। আপনাদের যদি মনে থাকে গতকাল বিক্রম মিস্ত্রি দুপুরে একবার রাত্রে একবার প্রেস ব্রিফিং করেছেন, প্রথমে এটা রাজি হয়েছেন সেটা জানিয়েছেন, মানে যে আমরা সিজফায়ারে রাজি হয়েছি সেটা জানিয়েছেন। দ্বিতীয় যেটা রাত্রের দিকে প্রেস ব্রিফিং করেছেন, সেই প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন ইনস্পাইট অফ দ্য প্রেস আমরা রাজি হয়ে যাওয়ার পরে ওরা এইগুলো ভায়োলেট করেছে। এবং তারপর আজকে সকালেও তার প্রেস ব্রিফিং হয়েছেন, তা পররাষ্ট্র মন্ত্রক এবং মিলিটারিরা মানে সেনাদের পক্ষ থেকেও প্রেস ব্রিফিং করে জানানো হয়েছে ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে আমরা সিজফায়ারে রাজি হয়েছি, তার সত্ত্বেও পাকিস্তান এইগুলো করেছে। এইবার প্রশ্নটা হচ্ছে, এটা বহির্বিশ্বের কাছে কিন্তু দেখানো গেছে যে আমরা এতটা চেষ্টা করছি, এতটা লিবারেল হচ্ছি, কিন্তু পাকিস্তান কিন্তু শোনেনি। তার কারণ পাকিস্তান ইজ বেসিক্যালি আ টেররিস্ট স্টেট। ভারতবর্ষকে এই জায়গাটা একটা বড় লড়াই লড়তে হচ্ছে যে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট স্টেটের সংখ্যা সারা পৃথিবীতে কম নেই, ইসলামিক মৌলবাদী রাষ্ট্র। সেই ইসলামিক মৌলবাদী রাষ্ট্র একটু ভালো করে খেয়াল করে দেখুন, সেভাবে কিন্তু পাকিস্তানের পেছনে এখনও এসে দাঁড়ায়নি। চীন বরাবরের অসভ্য শয়তান রাষ্ট্র, তারা পাকিস্তানের পেছনে একটা সাপোর্ট দিয়েছে, কিন্তু সেই চীনের সঙ্গে কিন্তু অজিত ডোভাল কথা বলেছেন, তারাও কিছুটা আবার ভারতবর্ষের পক্ষেও কিছুটা কথা বলে কিন্তু পাকিস্তানের দিকে বেসিক্যালি পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার আছে কথাটা বলেছেন। অন্যদিকে টার্কিশ সরকার, এই একটি সরকার কিন্তু প্রকাশ্যে এসে একদম পাকিস্তানকে মদত করছে। কিন্তু বেসিক্যালি যে আরব দুনিয়া বা ইসলামিক স্টেটগুলো যেভাবে পাকিস্তানের পাশে থাকার কথা ছিল সেভাবে কি আছে? অন্তত নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থাটা দুর্বল হয়ে গেল। আরেকটা জিনিস যেটা রটে গেল, যে খবরটা খুব রটান হলো, যে এর ডোনাল্ড ট্রাম্পই নাকি মধ্যস্থতা করছে, থার্ড পার্টি কোনো এলাকায় গিয়ে তার বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করছে, ভারত সিমলা চুক্তি ভেঙে তাতে রাজি হয়ে গেল, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। যদি মধ্যস্থতা করার চেষ্টাও করে থাকে, ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগ দেয়নি। আমি কেন এই কথাটা বলছি, এনআইএর একটা রিপোর্ট আমি আপনাদের কাছে এই মুহূর্তে পড়ে শোনাবো, যেখানে দাঁড়িয়ে ভারত কিন্তু খুব ইন্টেলিজেন্টলি একটা স্ট্র্যাটেজিক অবস্থা নিয়েছে। কী নিয়েছে? ভারত বলছে যে এই সুযোগে ভারত কিন্তু পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের ফেরত দিতে হবে, এই দাবিটাকে আবার সারফেসে নিয়ে পরিষ্কার এলো। এএনআইএর সোর্সের রিপোর্ট, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যা বলছেন, উই হ্যাভ আ ক্লিয়ার পজিশন অন কাশ্মীর, দেয়ার ইজ অনলি ওয়ান ম্যাটার লেফট, দ্য রিটার্ন অফ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ পিওকে। অর্থাৎ দেয়ার ইজ অনলি ওয়ান ম্যাটার লেফট, অর্থাৎ একটাই জিনিস আমাদের হাতে অবশিষ্ট আছে, সেটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের ফেরত দাও। দেয়ার ইজ নাথিং এলস টু টক, আমাদের অন্য কোনো ব্যাপারে আমাদের কথা বলার কোনো প্রয়োজন নেই। ইফ দে টক অ্যাবাউট হ্যান্ডলিং অফ টেররিস্ট, ওরা যদি আমাদের সঙ্গে টেররিস্টদের সঙ্গে হ্যান্ডলিংয়ের ব্যাপারটা বলে, উই ক্যান টক, আমরা বলতে পারি। উই ডোন্ট হ্যাভ এনি ইন্টেনশন টু অফ এনি আদার টপিক, অন্য কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো না। ভাবুন, এখানে সিন্ধু নদের জল বন্ধ করে দেওয়ার ফল, আবার জল দ্রুত ছেড়ে দেওয়ার ফলে পাকিস্তান যে ভাসছে, সেটা নিয়ে আমরা কোনো কথাই বলবো না। উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু মিডিয়েট, এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে মেসেজ দিয়ে দেওয়া হলো, উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান টু মিডিয়েট, আমরা কারুর কথায় কারুর এতে কাউকে মিডিয়েট করতে দেবো না। উই ডোন্ট নিড এনি ওয়ান টু মিডিয়েট। সোর্সেস এনআই রিপোর্টটা করছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতার কথা বলে থাকতে পারেন, জেডি ভান্স কথা বলে থাকতে পারেন আসিফ মুনিরের সঙ্গে, অল ট্রু, ভারতের সঙ্গেও ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু ভারত রাষ্ট্র প্রকাশ্যে কিন্তু স্বীকার করলো না। যদিও ভেতরে যদি কথা হয়েও থাকে, সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করে বললো যে আমরা কাউকে মিডিয়েট করতে দেবো না, তো নিজের অবস্থানটা শক্ত করলো। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু পরিষ্কারভাবে তাদের কথা শুনেছি, যার জন্য ভারত এবং পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি ধন্যবাদ দিয়ে দিলেন। আর ওদিকে আমরা কাউকে মিডিয়েট করতে দেবো না, পরিষ্কার ভারত তার অবস্থানটা দৃঢ় করেছে। এটা স্ট্র্যাটেজিক লড়াই। দেখুন, যুদ্ধে আমি আবার বলছি, এটা গোলাগুলির লড়াই নয়। যদিও গতকাল সিজফায়ারের পর পাকিস্তানের থেকে জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, প্রত্যেকটা গুলির জবাব কিন্তু গোলাতে হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। অর্থাৎ তোমরা গুলি ছুড়লে আমরা কিন্তু গোলা ছুড়ব, গোলাটা একটু বৃহত্তর গোলা। আমার যেটা মনে হয়েছে, অপারেশন সিঁদুর কিন্তু এখন চলছে। কিভাবে চলছে? দুভাবে চলছে আমার নিজের ধারণা। এক হচ্ছে এন্টায়ার কাশ্মীরের কোনো জায়গায় তল্লাশি বাকি থাকবে না, নিখুঁতভাবে অপারেশন করা হচ্ছে এক। দ্বিতীয়ত হচ্ছে একটা গুলি এলে 1000টা গোলা পাকিস্তানের বিভিন্ন বেসকে নষ্ট করে দিচ্ছে। প্রচুর বেস নষ্ট হচ্ছে, এয়ার বেস নষ্ট হচ্ছে। পাকিস্তানের ক্ষতির পরিমাণটা কিন্তু, আমি বলছি, আগে প্রথমে ভাবছিলাম যে ভারতবর্ষের 1 টাকা ক্ষতি হলে পাকিস্তানে 100 টাকা ক্ষতি হচ্ছে না। এখন যা পরিস্থিতি, যা রিপোর্ট, যা অন্তত মিলিটারি জেনারেলরা, ডিরেক্টর অফ মিলিটারি অপারেশনসরা যেটা দেখালেন,
ভারতের 1 টাকা ক্ষতি হলে পাকিস্তানে কিন্তু 1000 টাকা ক্ষতি হচ্ছে। এইরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে ঠিক আছে তোমরা প্রস্তাব দিয়েছো, আমরা রাজি হয়েছি। এই প্রস্তাবে যদি আমরা রাজি না হতাম তাহলে কী হতো? এই প্রস্তাবে যদি আমরা রাজি না হতাম তাহলে বহির্বিশ্বের কাছে পাকিস্তান বলতে পারতো যে আমরা সিজফায়ারের আবেদন জানিয়েছিলাম, ওরা রাজি হয়নি। এই সিজফায়ারে যদি ভারত রাজি না হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বলতো যে আমরা কথা বললাম, পাকিস্তান রাজি হয়েছে, ভারত রাজি হয়নি। অর্থাৎ ভারত সেই স্কোপটা দিল না। 48 ঘন্টার তফাৎটা হলো। শনিবার সিজফায়ার ডিক্লেয়ার্ড হয়েছে, সোমবার দিন দুপুর 12টা, সোমবার কালকে সকাল 12টায় আলোচনা হবে। সেই আলোচনায় ভারতবর্ষ টেবিলে কী ফেলবেন সেটা নরেন্দ্র মোদী যে বক্তব্যটা আমি আপনাদের পড়ে শুনলাম। আমি খুব পরিষ্কারভাবে বলি, যে অবস্থান ভারত সরকার এই মুহূর্তে নিয়েছে অ্যাবসলিউটলি ঠিক অবস্থান নিয়েছেন। সিজফায়ারটা প্রথমে আমারও ভালো লাগেনি, কিন্তু আমার মনে হচ্ছে দ্যাট ওয়াজ দ্য নিড অফ দ্য আওয়ার। সার্বিকভাবে যা পরিস্থিতি, বিক্রম মিস্ত্রি ব্রিফ করেছেন, তারপর মিলিটারি জেনারেলরা তারা তাদের ব্রিফিং দিয়েছেন, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বৈঠক করে যে বক্তব্য রেখে দিয়েছেন, পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা কালকে দুপুর 12টার সময় আলোচনা টেবিলে নিশ্চিতভাবে আসবে, এবং তারপর যে কোনো আক্রমণকে আমরা যুদ্ধ হিসেবে দেখব, এই অবস্থানটা রাখা। এবং মিলিটারি বলেই দিয়েছেন অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি। আমার মনে হচ্ছে মেসেজ ইজ ক্রিস্টাল ক্লিয়ার। সবটা জনমানুষে জানার স্কোপ নেই, জানানো উচিত নয়। যদি কেউ তথ্য পায়ও সে তথ্যটা প্রকাশ্যে বলা উচিত নয়, তার কারণ নিড অফ দ্য আওয়ার টু কমব্যাট দ্য সিচুয়েশন। এবং সেই সিচুয়েশনে সবসময়ই গোলাগুলি চালিয়ে যুদ্ধ করে নয়, যুদ্ধের বাইরে বৃহত্তর যুদ্ধ যে একটা হয় সেই লড়াইটাও ভারত কিন্তু লড়ছে। এবং সেই কারণেই স্ট্র্যাটেজিক কারণে সিজফায়ারে রাজি হয়েছে। কিন্তু পাকিস্তানকে নির্মূল করার লড়াই থেকে কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং নরেন্দ্র মোদী সরকার কেউ কিন্তু বেরিয়ে আসেনি। এটা একটু স্পষ্ট থাক, যদিও ইলেকট্রনিক্স মিডিয়াতে এটা একটু যারা যুদ্ধ 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 বলে সাংঘাতিকভাবে চেঁচাচ্ছিলেন, তাদের উদ্দেশ্যেও এটা মেসেজ, যুদ্ধটা কিন্তু শুধু গোলার বদলে গুলি বা গুলির বদলে গোলাতে নয়, বৃহত্তর যুদ্ধটাও কিন্তু ভারত রাষ্ট্র লড়ছে, যে তথ্যগুলো এতক্ষণ দিলাম। আর শেষ পর্যন্ত সেই কথাটাই আবার দিয়ে শেষ করব যে পাকিস্তানে একটা গুলি মারলে আমরা গোলা মারব। একটা গুলির মানে হচ্ছে একটা, আর একটা গোলার মানে হচ্ছে কিন্তু 1000টা বান। হজম করতে পারবে তো পাকিস্তান? দেখা যাক।